ঘটনা যার কাছ থেকে শোনা আমি তার মতো করেই বলছি। সময়টা 2006 সালের রমজান মাসের কোনো একদিন। আমার নাম রশিদ আকবর, পেশায় একজন রিক্সা চালক। সারাদিন রোজা রাইখা রিক্সায় প্যাডেল মারি দিন শেষে ক্লান্ত হইয়া ইফতার আগেই আমাদের কলোনিতে ফিরি। আমার জীবনে মেলা ভূত প্রেমের কিচ্ছা কাহিনী শুনছি, কিন্তু জীবনে দেখি নাই, তাই বইলা বিশ্বাসও করতাম না। কিন্তু আমার স্বচক্ষে এই ঘটনা দেখার পর ভূত আছে এমন আমি মনে প্রাণে বিশ্বাস করি। যাই হোক, আসল ঘটনা বলি। সেদিন সেহেরি খাইয়া রিক্সা নিয়ে বের হমু, তখনই পিছন থেকে বউ ডাক দিল, আকাশের অবস্থা ভালো না, আজ যেন না যাই। কি করার আমার, রিক্সা চালক, ঝড় তুফান যাই থাকুক, পেট চালাতে বাইরে যাওয়া লাগবেই আমার। মন টানে না, তারপরও রিক্সা নিয়ে বের হলাম। যখন আমি রিক্সা নিয়ে বাজারের কাছে গেলাম, তখন একজন লম্বা হুজুর লোক আমার রিক্সায় উঠল। কোথায় যাবে জিজ্ঞেস করলে কিছু বলে না, শুধু বলল, অনেক দূর কি যাবি তো? আমি মাথা নাড়ালাম। টেকা দিলে আমি সব জায়গায় যাইতে পারি। সেই সকাল থেকে লোকটারে নিয়ে ঘন্টার পর ঘন্টা রিক্সায় প্যাডেল মারতেছি, দেখি থামার কোনো নামগন্ধ নাই। এক সময় প্যাডেল মারতে মারতে বিরক্ত হইয়া পিছনে ফিরে কই, হুজুর আপনি যাবেন কই? লোকটা চোখ বড় বড় লাল করে বলল, তোকে তো বলেছিলাম অনেক দূর, পুরো রাস্তায়, আর পিছনে ফিরবি না। আমি মাথা সায় দিয়ে আর কিছু বললাম না। আমি সামনের দিকে রিক্সা চালাচ্ছি, পিছন থেকে দরুদ, জিকির, সূরা তেলাওয়াত শুনতে পাচ্ছি, খুব চিকন কণ্ঠে, আর মিহি সুরে যেন মধু আছে তার কণ্ঠে। আমার 30 থেকে 32 বছর জীবনে এত সুন্দর তেলাওয়াত আগে কখনো শুনি নাই। এক সময় আমার যেন ক্লান্তি কেটে গেছে। আমি জোরে জোরে প্যাডেল মারতে থাকি, রিক্সা চলতেছে খুব জোরে। এক সময় জোহরের আজান দিলে একটি মসজিদের কাছে হুজুর রিক্সা থামাতে বলে। আমি আর উনি অজু করে নিলাম নামাজের জন্য। মসজিদে অনেক মুসল্লি, এত মুসল্লি মসজিদে আগে দেখি নাই। সবাই লম্বা লম্বা সাদা জুব্বা ড্রেস পরা, আর জায়গাটাও আমার অচেনা। সবাই হুজুরকে জায়গা করে দিলেন, নামাজ পড়াতে উনি ইমামতি করলেন। আমি একেবারে পিছনের কাতারে দাঁড়ালাম। নামাজের ভিতরে আমি যেন তলিয়ে গেলাম। এত ভালো লাগা আগে লাগেনি আমার। নামাজ শেষ করে রিকশায় উঠে পড়লেন। এর ফাঁকে আর কোনো কথা বলেন নাই, শুধু একটা কথা বলতে শুনলাম, নামাজের মতো শান্তি আর কিছুতে নেই। আমি সেই অনবরত প্যাডেল মেরে চলতেছি। মাঝে মাঝে রাস্তায় কোনো মোড় আসলে উনি নির্দেশ দেয় ডানে বামে যাওয়ার জন্য। এক সময় দুপুর ঘনিয়ে বিকেল হয়, আমার শরীর ভাঙ্গা গেছে, আর চালাইতে পারছি না। তখন উনি বলে, থাম এখানে। আমি রিক্সা থামাই। এ কি, এখানে তো কোনো রাস্তাঘাট নেই, শুধু মাঠ আর মাঠ। আর মাঠের শেষে দক্ষিণে একটা সরু খাল আছে। হুজুর লোকটি রিক্সা থেকে নেমে বললেন, তুমি এখানে থাকো, আমি আসতেছি, ভুলেও আমার পিছে পিছে এসো না। আমি বললাম, আপনি যান কই? এখানে তো কিছু নাই। উনি শুধু হাত দিয়ে ইশারা করলেন রিক্সায় বসে থাকতে। উনি একটু বাদে আসতেছে। তারপর আমি ওনার যাওয়ার দিকে চেয়ে রইলাম। উনি যত দূরে যাচ্ছে মনে হচ্ছে যেন তত বড় হচ্ছে। আমি খুব ভয় পাই। এক সময় উনাকে আর দেখতে পাই না। প্রায় 20 থেকে 30 মিনিট কাইটা গেল, কিন্তু হুজুর আসার কোনো নামগন্ধ নেই। রিক্সায় বসতে বসতে আমি চিন্তা করতে লাগলাম, এই লোকটা তো আমার ভাড়াও দিল না। কোন জায়গায় আইনা মাঠের মাঝখানে দাঁড়া কইরা রাখলো আমায়। এক সময় আমি খুব ভয় পাই। চারিদিকে শুধু মাঠ, আর আমি একা রিক্সা নিয়ে বৈশা আছি। এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে। ক্ষুধা, ক্লান্তি, ভয় নিয়ে আমি রিক্সায় জড়োসড়ো হয়ে বসে আছি। তারপর আমি ভেবে নিলাম, হয়তো এই লোক আর আসবে না। আশেপাশে মসজিদ পাইলে ইফতার কইরা মসজিদে কাটামো রাতটা। যেই বাবা সেই কাজ। অনেকক্ষণ খুঁজলাম, কিন্তু মসজিদ তো দূরের কথা, কোনো মানুষজনও দেখা পাইলাম না। সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণে হয়তো ইফতারের সময় হয়েছে। আমি মাঠের শেষ প্রান্তে খালটার দিকে গেলাম পানি খাবো বলে। তখনই আমার জীবনের সেরা আজীব ঘটনা দেখলাম। আমি দেখলাম যে সেই হুজুর খালের পানির উপর 4টা মহিলার সাথে দাঁড়ায় আছে। 4জন মহিলাই বোরখা গায়ে দেওয়া আছে, লাল, নীল, সাদা কালো বোরখা পরা। হুজুর মহিলাদের হাতে বাজারের আগের মতো কিসের ব্যাগ দিতেছিল। তবে আমার মনে হয় ওইগুলো বাজারের ব্যাগ, কিন্তু 100% শিওর না কিসের ব্যাগ ছিল। আমি অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। এটা দেখে যে পানির উপর মানুষ দাঁড়াইয়া আছে। তখন মহিলাগুলো হঠাৎ আমাকে দেখে ফেললো। হুজুর পিছনে ফিরে আমার দিকে তাকাইলো। ওনার মুখ কি বিভৎস আর ভয়ঙ্কর, লম্বা লম্বা পায়ে আমার দিকে আসতেছিল। আর মহিলাগুলি বিশাল বিশাল সাপ হয়ে আমার দিকে আসতেছে। এটা দেখার পর আমি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নাই। পরদিন সকালে চোখ খুলে দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। আমার মাইয়া ডাকাডাকি করতেছে।
মা আমার আব্বার জ্ঞান ফিরছে। পুরা কলোনির সবাই আইসা জড়ো হইয়া গেছে আঙ্গ ঘরে আমারে দেখবার লইগা। তারা হকগলে বলা বলি করতেছে আমার নাকি আইস 3 দিন জ্ঞান নাই। আমি আমার বউরে কইলাম আমি এখানে কিভাবে আইলাম। কইল আমার সালায়ে আমারে নিয়ে আসছে। ও রাঙামাটিতে গাড়ি চালায়, তো ওই মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে। তখন মসজিদে আমারে পাইছে, আমি অচেতন হইয়া পইরা আছি। কে বা কারা আমারে রাইখা গেছে কিছু জানে না। তারপরও আমারে নিয়ে আইলো। আর আমার কলোনি হইল চিটাগং। আমার শালা বড় হুজুর নিয়ে আইছে। হুজুর সব কিছু শুনে বলল এটা কোনো নামাজি বড় জিন অথবা জিনের বাচ্চা ছিল, তোমার কোনো ক্ষতি করতো না, কিন্তু তুমি দেখে ফেলাতে এমনটি হয়েছে। আর জিনের সাথে পানির উপর মহিলাগুলো ছিল জিনের বউ অথবা তার আত্মীয় স্বজন ছিল। আমি দেখে ফেলার কারণে ভয়ঙ্কর রূপ নিছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো আমি বাড়ি থেকে যখন সেহেরি খেয়ে বের হয়েছি তখন আমার পকেটে ছিল 0 টাকা। আর আমার শালাবাবু যখন আমাকে অচেতন অবস্থায় পায় তখন আমার পকেট ভর্তি প্রায় 12,000 টাকা পায়। এরপর থেকে আমি রিক্সা চালানো ছাইরা দিই। জিনের দেওয়া টাকাগুলো দিয়া আমাদের এখানে একটা ছোট্ট হোটেল দিই আমি। আর আমার ছোট ওই হোটেল এখন চট্টগ্রাম জেলার বড় নাম করা একটা রেস্টুরেন্ট। আলহামদুলিল্লাহ। লিসেনার্স, এই ঘটনাটি লিখেছেন সাইফুল ইসলাম সান। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটি যিনি লিখেছেন তিনি তার নাম উল্লেখ করেননি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আজকে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার আত্মীয় একজনের সাথে ঘটে যাওয়া ঘটনা। তিনি সম্পর্কে আমার খালাতো বোন হন। ওনার নাম মিতু, এখানে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। তাদের বাড়ি সিলেটের কোনো এক অজপাড়া গায়ে। তাদের আর্থিক অবস্থা তেমন ভালো না, দিন আনে দিন খায়। মিতু আপাদের বাসা সুরমা নদীর পাড়েই। তাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় তাদের বাড়িতে কোনো নলকূপ ছিল না, তাই নদীর পানি দিয়েই তারা তাদের ধোয়া মোছা গোসল সব কাজ সারত। তাদের বাড়ির পিছনেই বয়ে গেছে সুরমা নদী। তাদের বাড়ির পিছনে একটা ঘাট বাঁধাই করা হয়েছিল, আর সেই ঘাটে সবাই গোসল ও অন্যান্য কাজ সারত। সময়টা ছিল 2002 সাল। ওই দিন মিতু আপাদের বাসায় কিছু কাজ থাকার কারণে সেদিন মিতু আপা দিনে গোসল করতে পারেনি। মিতু আপা চিন্তা করলেন বাসার সব কাজ শেষ করে না হয় রাতে ঘাটে গোসল করে নিবে। মিতু আপার হাতের কাজ শেষ করতে করতে প্রায় রাত 12টা বেজে গেছে। মিতু আপার মা শত বারণ করা সত্ত্বেও মিতু আপু নদীর ঘাটে গোসল করতে যান। ঘুটঘুটে অন্ধকারে হালকা হারিকেনের আলোয় আপু গোসল করতে করতে হঠাৎ উনি লক্ষ্য করেন ঘাট থেকে অনেক দূরে কারা যেন অনেকগুলি হারিকেন নিয়ে নদীর পাড়ে রাস্তা ধরে হেঁটে হেঁটে আসছে। আপু ভাবলেন হয়তো কেউ মাছ ধরার জন্য এদিকে আসছে, তাই উনি তাড়াতাড়ি গোসল শেষ করার জন্য পানিতে নেমে পড়লেন। গোসল শেষ করে উনি যখন ঘাটের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকলেন ঠিক তখন ওনার থেকে 2 হাত সামনে অনেকগুলো বিরাট কালো লোমশওয়ালা কিছু, যাদের মাথা নেই কিন্তু বুকে চোখ। তাদের চোখ আগুনের গোলার মতো জ্বলছে। হঠাৎ মিতু আপুর দিকে ওই দানবগুলো তাকিয়ে একটা বিকৃত হাসি দেয়। মিতু আপুর শরীর ভয়ে কাঁপতে থাকে, শরীরে সব লোম খাড়া হতে শুরু করে। মিতু আপু বিভৎস হাসি আর অদ্ভুত চেহারা দেখে তিনি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। মিতু আপুর মা আর ভাই সবাই ওনাকে খুঁজতে এসে দেখে মিতু আপু ঘাটের সিঁড়িতে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তাকে সবাই ধরাধরি করে বাসায় নিয়ে যান। জ্ঞান ফেরার পর সবাই আপুর কাছে জানতে চায় নদীর ঘাটে কি হয়েছিল। আপু ভয়ার্ত চেহারায় শুধু চারদিকে তাকায়, কিন্তু কোনো কথা বলতে পারছে না। মিতু আপুর মা বুঝতে পারেন মিতু আপু অনেক ভয় পেয়েছে, সেজন্য কথা বলতে পারছে না। মিতু আপু কিছুক্ষণ পর পর গোঙায় আর ঘর থেকে বের হতে চায়। সবাই তাকে ধরে রাখতে চাইলে কেউ পারে না। মিতু আপুর শরীরে যেন 10 জন পুরুষের শক্তি। সেদিন রাতে সবাই তার পাশে বসে এভাবেই রাতটা পার করেছিল। সকালে মিতু আপুর প্রচণ্ড জ্বর ওঠে এবং তার অস্বাভাবিক আচরণগুলো পরিবারের সবাইকে চিন্তায় ফেলে দেয়। মিতু আপুর মা তার বাবাকে বলেন একজন হুজুর নিয়ে আসার জন্য। মিতু আপুর বাবা একজন হুজুর নিয়ে আসেন এবং যখনই মিতু আপুকে দেখেন উনি বলেন ওনার উপর খারাপ জিনের আসর হয়েছে, তবে একটা নয় 13টা বদ জিন, যাদের গ্রাম্য ভাষায় নীলকণ্ঠ বলা হয়।
তাদের মাথা নেই, বুকে চোখ থাকে। হুজুর সেই জিনগুলোকে হাজির করালেন এবং তাদের জিজ্ঞেস করলেন তারা কেন মিতু আপুর উপর ভর করেছে। তারা প্রশ্নের জবাবে বলে রাতে নদীর ঘাটে মিতু আপুর উপস্থিতি তাদের বিরক্তির কারণ। হুজুর বললেন, কি করলে তোমরা তাকে ছেড়ে যাবে? সেই 13টা বদজিন বলে, 13 রকমের ফল, 13 রকমের 13 কেজি মিষ্টি আর 2টা সাদা গরু দিলে তারা চলে যাবে। হুজুর বলেন, দেখ তারা গরিব, তাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। তারপর হুজুর অনেক কথা কাটাকাটি করে শেষ পর্যন্ত 13টা ফলের পাতা, 13টা মিষ্টি ও ছোট একটা ছাগল দেওয়ার শর্তে মিতু আপুকে ছেড়ে যাবে বলে সেই জিনগুলো ওয়াদা করেন। সেই বদজিনগুলো মঙ্গলবার রাতে জিনিসগুলো নদীর ঘাটে নিয়ে যাওয়ার জন্য বলে। সেই বদজিনগুলো ওদের এটাও বলে, যদি তারা 13টা ফলের পাতা, 13টা মিষ্টি ও ছোট একটা ছাগল না দেয় তাহলে মিতু আপুর বংশের যে কেউ একজনকে তারা মেরে ফেলবে। মিতু আপুর ভাই ও বাবা হুজুরের কথা মতো তারা 13টা ফলের পাতা, 13টা মিষ্টি ও ছোট একটা ছাগল কিনে আনেন এবং হুজুর তাদের বলেছিলেন জিনিসগুলো ঘাটে রেখে পিছনের দিকে না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসার জন্য। মিতু আপুদের এক প্রতিবেশী যার নাম সলিমুল্লাহ, তিনি মিতু আপুর উপর জিনে ভর করা ও জিনদের দাবি দেওয়ার কথা শুনে মিতু আপুদের বাসায় গিয়ে বলেন, এসব কিছুই না, এসব হুজুরের ভণ্ডামি। সলিমুল্লাহ জিন, ভূত প্রেত এসব কখনোই বিশ্বাস করতেন না, বরং তিনি ভাবেন পৃথিবীতে এগুলোর অস্তিত্বই নেই। বিরাট অঙ্কের টাকা আর দামি জিনিসপত্র হাতিয়ে নেওয়ার ধান্দা ভণ্ড হুজুরের। সলিমুল্লাহ ভাবলেন, হুজুর এত টাকা ছাগল নিবে আর আমি তা চেয়ে চেয়ে দেখবো, এটা কখনোই হতে পারে না। সলিমুল্লাহর লোভ হলো ছোট ছাগলের উপর। মঙ্গলবার রাতে মিতু আপুর বাবা ও ভাই নদীর ঘাটের সিঁড়িতে 13 রকমের ফলের পাতা, 13টা মিষ্টি ও ছোট একটা ছাগল রেখে আসলেন। তারা চলে আসার পরে প্রতিবেশী সলিমুল্লাহ ছাগলটা নিয়ে আসলেন এবং পরের দিন সকালে মোটা অঙ্কের টাকায় সেটা বিক্রি করে দেন। এদিকে মিতু আপুর অবস্থা আগের মতো হতে থাকে। মিতু আপুর বাবা আবার হুজুর আনেন এবং হুজুর সেই বদজিনদের হাজির করালেন। তাদের জিজ্ঞেস করলেন, তারা বলে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তাদের প্রতিবেশী সলিমুল্লাহ ছাগলটা চুরি করে বাজারে বিক্রি করে দিয়েছেন এবং তারা খুবই ক্ষিপ্ত মিতু আপুর বংশের লোকদের উপর। তারা বলে তারা আপুদের বংশের যে কেউ একজনকে মেরে ফেলবে। তারপর হুজুর অনেক বুঝিয়েছেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি। পরের দিন সকালবেলা প্রতিবেশী সলিমুল্লাহর ঘর থেকে চিৎকারের আওয়াজ আসলে মিতু আপুদের বাসার সবাই গিয়ে দেখলেন সলিমুল্লাহ পাগলের মতো আচরণ করছেন। তিনি নিজের চুল ছিঁড়ে নিজেই খেয়ে ফেলছেন। সলিমুল্লাহ তার গায়ে কাপড় রাখছেন না। তার এই আকস্মিক পরিবর্তনে গ্রামে হইচই পড়ে যায়। তাকে সবাই দেখতে আসে। সলিমুল্লাহর বাড়ি থেকে উলঙ্গ অবস্থায় পুরাতন ভাঙ্গা কবরের ভিতর ঢুকে যায়, তাই তাকে ঘরে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়। এদিকে অনেক দিন কেটে যায়, অনেক হুজুর দেখিয়ে লাভ হয় না। অন্যদিকে মিতু আপুর অবস্থা দিন দিন অবনতির দিকে ধাবিত হতে থাকে। তার চোখের শিরা ফুলের রক্ত জমাট হতে থাকে। তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন। আস্তে আস্তে উনি শুকাতে শুরু করেন। হঠাৎ একদিন মিতু আপুদের বাড়িতে সাদা ধবধবে পাঞ্জাবি পরনে আর মাথায় পাগড়ি পরা একজন লোক আসেন। তিনি মিতু আপুর মা ও বাবাকে বলেন মিতু আপু ও সলিমুল্লাহর চিকিৎসা উনি করবেন। তারা সেই বুজুর্গ লোককে মিতু আপু ও সলিমুল্লাহর ব্যাপারে কেউ কিছুই বলেননি, কিন্তু এত সব কিছু উনি কিভাবে জানলেন? এতে তারা দুই বাড়ির লোকজনে বেশ অবাক হন। তারপর দুই বুজুর্গ লোকের তদবিরে তারা সুস্থ হন। তবে অবাক করা বিষয় হলো ওই বুজুর্গ লোক তদবিরের জন্য কোনো টাকা নেননি আর ওই বুজুর্গ লোককে কখনো কেউ দেখেননি। এখন তারা দুইজনেই সুস্থ। তবে সেই বুজুর্গ লোক বলে গিয়েছেন মিতু আপু ও তাদের প্রতিবেশী সলিমুল্লাহ বাসার কেউ রাত 12টার পর ও দুপুর 12টায় যাতে নদীর ঘাটে কিংবা একা কোনো জঙ্গলে না যায়। যদি তারা এ কথা অমান্য করে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি, তাই তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। ঘটনাটা আমার চাচাতো ভাইয়ের। ওনার নাম ছিল শিপন। তার ঘটনাটা আমার কাছে খুব ভয়ানক লেগেছে। শিপন ভাই আমাদের কাছে ঘটনাটা যেভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। 7 থেকে 8 বছর আগের ঘটনা। আমরা তখন চট্টগ্রাম পুরনো রেল স্টেশনের পাশে থাকতাম। আমি তখন পুরো মাদকাসক্ত ছিলাম। প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেল লাইনে আড্ডা দিয়ে বিভিন্ন কিছু খেতাম। আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গাটা ছিল 2 রেল লাইনের মাঝ বরাবর।
মানে আমাদের ডান পাশেই ট্রেন চলাচল করত। জায়গাটা খুব পুরনো, অন্ধকার ছিল, ঝোপঝাড় গাছপালায় ভরা। স্টেশন গার্ড ছাড়া দিনের বেলায় কেউ সাহস করতো না ওখানে যেতে। সবাই ওই জায়গাটাকে ভয় পেত, বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে ট্রেনে কে কাটা পড়ে। আমরা ওইসব পাত্তা দিতাম না, বরং আমাদের জন্য সুবিধাই হতো। মাঝে মধ্যে দিনেও নেশা করতাম। ওখানে গিয়ে একদিন রাতে আমরা 4 জন মিলে নেশা করে ওখানে ঘাসের উপরে শুয়েছিলাম। চাঁদের আলো ছিল, তাই ভালো লাগছিল। 4 জনই মোটামুটি মাতাল মাতাল অবস্থা। আমার হালকা চোখ বুজে আসতেই হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় 30 হাত দূরে ছোট্ট একটা বাচ্চা রেল লাইনের উপরে শুয়ে আছে আর কান্না করছে। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম। আশেপাশে কোনো ঘর বাড়ি কিছুই নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে। তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম, কিন্তু আমার বন্ধুরা উঠল না। ঘড়ি দেখলাম তখন বাজে রাত 3:40। প্রায় 20 মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম। শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জাগিয়ে সব কিছু খুলে বললাম। তারা বিশ্বাস করলো না, বলল হয়তো বিড়াল টিড়াল হবে। আমিও বিষয়টাকে পাত্তা দিলাম না। তারপর প্রতিদিনকার মতো সবাই ফজরের আজানের 1 ঘন্টা আগে বাসায় চলে গেলাম। বিষয়টা কেউ পাত্তা না দেওয়াতে আমার জীবনের মস্ত বড় ভুল ছিল। কারণ এরপর আমার জীবনে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন ভিন্ন করে দিত আমার এই দেহ। ঠিক এরপর দিন আমরা 4 জন মিলে আবারও সেই জায়গায় আড্ডা দিতে যাই। কাঠ খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করি। তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি। ঠিক রাত 3টার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুললো, বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে, 2 জন বমিও করেছে। তারা আমাকে বাসায় চলে যেতে বলল। তারাও চলে যাচ্ছে, কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমার পুরো মাথা ব্যথা এবং ঝিম ধরেছিল। আমি ঘুমের ঘোরে তাদের যেতে বললাম, কিন্তু ফ্রেন্ডরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো। আর আমি বিরক্তি হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম। তারাও বিরক্ত হয়ে চলে গেল। তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙলো একটি মেয়ের কান্নার শব্দ শুনে। উঠে তাকিয়ে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেল লাইনের উপরে হাঁটু গেড়ে বসে আছে, মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে। গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাতেই মেয়েটা বসে আছে। মেয়েটা এত জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মারছে। আমি ঘুম থেকে উঠে ওই মেয়েটাকে দেখে ভয় পেয়ে যাই। পরে ভাবলাম হয়তো রেল স্টেশনের পাগল টাগল হবে। সাহস করে এই কিরে, কে ওখানে বলে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো রিপ্লাই পেলাম না। মেয়েটা কেঁদেই চলেছে। আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটি শিল পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে দিলাম। পাথরটা মেয়েটার পাশে পড়তেই কান্নার আওয়াজ থেমে গেল। তারপর মেয়েটা আমার দিকে তাকালো। তার চেহারাটাকে ঠিক বুঝে ওঠার আগেই সে রেল লাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভিতরে ঢুকে গেল। আমি ঘড়ি দেখলাম ঠিক 4টা বাজে। বাসার দিকে চলে যাব ভেবে আমি উঠতে লাগলাম, কিন্তু আমি উঠতে পারছিলাম না। মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে। অনেক কষ্টে দাঁড়ালাম, কিন্তু শরীর নাড়াতে পারছি না। খুব বাজে একটা গন্ধ নাকে লাগছিল। হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমাকে আমার ঘাড়ে বসে আছে আর 2 পা আমার গলার দুপাশ দিয়ে এসে ঝুলছে এবং 2 হাত দিয়ে সে আমার মাথার চুল ধরে টানছে আর মুখে খামচি দিচ্ছে। আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করি। এভাবে প্রায় অনেকক্ষণ যায়। কখন বেহুশ হয়ে গেছি বলতে পারবো না। হুঁশ ফেরার পর নিজেকে বাসার বিছানায় দেখলাম। পাশে আম্মু আব্বু বসে আছে। তারা আমাকে জিজ্ঞেস করলো, কিরে কি হইছে, তোর মুখে এভাবে খামচি কাটছে কে? আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কে নিয়ে এসেছে। তখন আব্বু বলল এলাকার কিছু আঙ্কেল স্টেশনের পাশের মসজিদে নামাজ পড়তে যান। তারা লাইনের ধারে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দূর থেকে লাইনের উপরে আমাকে দেখে তারা মনে করেছেন কোনো লাশ, হয়তো ট্রেনে কাটা পড়েছে। কিন্তু কাছে আসার পর আমাকে জীবিত পেয়ে তারা হাসপাতালে নিয়ে যান। এর মাঝে আমাকে স্টেশন গার্ড দেখে চিনতে পারে, আমার বন্ধুকে ব্যাপারটা জানায়। তারপর আমার ফ্রেন্ড আমার বাবাকে ইনফর্ম করে। আব্বু গিয়ে আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসেন। আব্বু এটাও বলেন যে আমাকে রেল লাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম, কারণ ভোরের ট্রেনটা এর কিছুক্ষণ পরেই আসে। এরপর থেকে আমি ড্রিঙ্কস করা, রাতের আড্ডা একেবারেই ছেড়ে দেই। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন লিসেনার্স। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা এটি।
সেদিন আমরা 7 জন বুঝেছিলাম ভয়টা কি। হয়তো কোনোদিন কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমরা 7 জনের কেউ ভুলতে পারবো না এই ঘটনাটি। 2020 সালের ঘটে যাওয়া এই ঘটনা। আসুন ঘটনায় আসা যাক। শুনেছিলাম হিন্দুদের কালী পূজায় নাকি ঘোর অমাবস্যা শুরু হয় রাত 12টার পর। তখন নাকি অনেক প্যারানরমাল জিনিস বোঝা বা দেখা যায়। গ্রামটা অলিপুর। নিজের ক্লাসের বন্ধুদের সাথে সেদিন অমাবস্যা রাতে ছিলাম। সবাই বলে শ্মশানে নাকি অমাবস্যার সময় অনেক ঘটনা ঘটে। আমি অমাবস্যা ভয় পাই, কিন্তু বন্ধুদের সাথে থাকলে অনেকটাই সাহসী থাকি। অনেক জায়গায় গিয়েছি, কোনোদিন ভয় পাইনি, এইবারই প্রথম। সো আমরা 7 বন্ধু প্রায় 11:30-এর দিকে বের হই। সবার হাতেই পটকার ব্যাগ ছিল, যার ভিতর মরিচ পটকা, বুড়িমা, টাইগার ড্রাগন এবং রকেট বোম, অনেক কিছুই ছিল। পটকা গভীর রাতে ফোটানোর মজাই আলাদা এবং একটা সাহস ছিল পটকার জন্য। এবং সবার কাছে একটা করে গ্যাস লাইট এবং গুটাং গারাম সিগারেট ছিল, যেগুলো 1 পিস 30 টাকা করে। অনেক দামি কোয়ালিটির সিগারেট। যাই হোক, বের হয়ে প্রথমে আমরা ক্ষেতের ভিতর দিয়ে একটা পুকুরের পাশ দিয়ে এগিয়ে যাই শ্মশানটার দিকে। শীতের দিন, গা ঝুমঝুমানি একটু ব্যাপার সেপার। আমরা যে পুকুরটার দিকে দিয়ে যাচ্ছিলাম, সে পুকুরে 3টা মানুষ নিয়েছে। সন্ধ্যা হলেই একা কেউ যেতে পারে না ওইখান দিয়ে। আমরা কথা বলতে বলতে পার হলাম। সামনে ছিল একটা বিশাল আম গাছ, যার উপর বসে কৃষি শ্রমিকরা বিশ্রাম নেয়। আমরা ওখানে একটু বসলাম এবং সবাই বললাম একটু চুপচাপ থাকি, দেখে কিছু দেখতে পাই নাকি। তখন রাত 12টা ছুঁই ছুঁই। কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং অনেকগুলো পটকাও ফোটালাম। কিছুক্ষণ পর আমাদের 5 বন্ধু এগিয়ে যেতে লাগলো। আমি আর একজন ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলাম। প্রায় অনেকটাই পিছে পড়ে গেছিলাম আমরা যেতে একটু বিরক্তিকর আভাস পাচ্ছিলাম। সামনেই ছিল সেই খারাপ একটি বট গাছ। আমরা বট গাছের ওখানে যেতেই গাছে যেন কি নড়ে উঠলো। হালকা ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে একটা মরিচ পটকা হাতে নিয়ে আগুন ধরাতে যেই নিলাম, অমনি দমকা হাওয়া শুরু হলো। কিছুতেই আগুন ধরাতে পারছিলাম না, সিগারেটও জ্বলতে পারছিলাম না। তখনই বটগাছের পিছন থেকে মেমো বিলাইয়ের আওয়াজ। মনে হয় তারা খুবই রাগান্বিত। আমি ব্যাপারটা বুঝতে পেরে আর 5 বন্ধুকে ডাকছিলাম, কিন্তু কারো সাড়া পেলাম না। অমনি পটকাতে কোনো মতে আগুন ধরিয়ে দিলাম আর দৌড়াতে থাকলাম। বিশ্বাস করেন, মনে হয় রুশে আসছে আমাদের ধরে মারার জন্য বিড়ালগুলো। এমন সময় পটকাটাও ফুটলো না। আমি তখন অনেকটা ভয়ে ভীতু হয়ে পড়লাম। আর একটা পটকা ধরিয়ে বিড়ালগুলোর দিকে ছুটলাম। এবার শব্দ হলো, পটকা ফুটে বিড়ালগুলো থামলো। আমি আর আমার বন্ধু এক দৌড়ে ব্রিজে আসলাম। এসে দেখি আমাদের আর 5 বন্ধুর অবস্থা খুবই খারাপ। তাদের শিয়ালের মতো কিছু ধাওয়া দিয়ে ধান চাষের ক্ষেতের ভিতর নামাইছিল। তারা খুবই ক্লান্ত ছিল, আমরাও ঘেমে গিয়েছিলাম খুব। আমরা বুঝলাম কিছু একটা হতে চলেছে। তখন আমরা কয়েকটা ড্রাগন পটকা ফোটাই। পুরো নিস্তব্ধ হয়ে যায় ওইটুকু এলাকা ধরে। তারপর আমরা ভাবি আমরা 7 জন আছি আর শ্মশানও বেশি দূরে না। শ্মশানে না গিয়ে একটা জায়গায় আমরা বসে থেকে শ্মশানের দিক তাকিয়ে থাকবো। আমরা এগিয়ে গিয়ে সবাই বসলাম। বিশ্বাস করেন সবাই, জীবনে আমি এত বড় আগুনের পিণ্ড দেখি নাই। মনে হচ্ছিল কাউকে পুড়াচ্ছে, কিন্তু ওই শ্মশান অনেক আগেই ভৌতিক কারণে বন্ধ করে দিয়েছে। আমরা খুব আকর্ষণীয়ভাবে দেখছিলাম। তখনই একটা ঘটনা ঘটলো, যার জন্য আমরা ওখানে যাইনি। কেউ একজন এসে আমার কাঁধে হাত রাখলো। মনে হচ্ছিল বরফ, এতটা ঠান্ডা। আমি শুধু তাকাতেই দেখলাম তার মুখটা পুরো ধোঁয়ার মতো পুরনো কালো কুচকুচে। আমি শুধু বলেছি, বন্ধু বাঁচা। চিৎকারটা প্রায় 1 মিনিট পর বের হয়েছে আমার মুখ থেকে। আমার বন্ধুরা দেখে শুধু আমার হাতটা টান দিছে। পাশেই ছিল গর্ত, আমি দেখি নাই। আমাকে নিয়ে পড়তো গর্তের মধ্যে, অদৃশ্য হয়ে যায়। সেই বৃদ্ধটি আর আগুনের ধাবাটি উড়ে নিভে যায় আমাদের চিৎকারে। আমরা দৌড়ে চলে আসি সেই ব্রিজে। এসেই দেখতে পাই ব্রিজের সামনে 2টো কালো বিড়াল ঘুরছে, চোখ লাল ডকডকে। আমি তো কান্না করে ফেলেছিলাম এক পর্যায়ে। আমরা ক্ষেতের দিক দৌড় মারতেই একটা কথাই ভেসে আসলো কানে, আজকে বেঁচে গেলে। আমাদের প্যান্ট শার্ট সব কাদায় একাকার হয়ে গিয়েছিল। এবং একটা অবাক ঘটনা ঘটে। ওই পুকুর পাড়ে এসে আমাদের এক বন্ধু হঠাৎ করেই বলে ওঠে, পুকুরে গোসল করে যাই সবাই চলো, এবং বলেই সে বেহুশ হয়ে যায়। আমরা খুবই ভয় পেয়েছিলাম, কাঁপছিলাম। আমার চোখ দিয়ে পানি এবং মুখ দিয়ে ফুপানি উঠছিল, যেমনটি দাঁত লেগে গেলে হয়। আমরা একজনের বাড়িতে উঠলাম। উঠে সারা রাত ওই বাড়িতেই কাটাইছি। কারোর সাহস ছিল না বাড়ি যাবার, কারণ সেখানে ছিল কবরস্থান সামনে। পরে একটা অবাক করা ঘটনা ঘটে।
7 জনেরই একসাথে প্রচন্ড জ্বর আসে এবং সবারই 3 দিন করে জ্বরটা ছিল। ওঝার কাছে গেলে বলছিল আমরা জিনদের জায়গায় গিয়ে বিরক্ত করছিলাম, যার জন্য তারা আমাদের জ্যান্ত রাখতো না। তারপর থেকে আমি ভূতের ভয়াবহতা আর প্যারানরমাল জিনিস যে কতটা খারাপ নিজের সাথে না ঘটলে বুঝতে পারতাম না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা যেই ঘটনাটি বলবো সেটা হলো মাছ ধরাকে কেন্দ্র করে। তো ঘটনাটি কে লিখেছেন আমি জানি না, তাই তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। ঘটনাটির সাক্ষী আমি আর আমার এক সমবয়সী কাকা। সময়টা ছিল 2012 সালের এপ্রিল মাসের কোনো এক গরমের রাত। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি বিশাল বিল। রাতে জেলেরা সেই বিলে মাছ ধরতো। মাঝে মাঝে শখের বসে আমরাও মাছ ধরতে যেতাম। সেদিন সন্ধ্যায় কাকা আমাকে এসে বলল, বিলে খুব মাছ যাচ্ছে, যাবি নাকি মাছ ধরতে? আমি বললাম চলো যাই, মেলা দিন মাছ ধরতে যাওয়া হয়নি। কাকা বলল, তাহলে তুই রেডি থাকিস, 11টার দিকে আমি ডেকে নিয়ে যাবো রে তোকে। পূর্ণিমা রাত, শুল্কপক্ষের এই সময়টায় চাঁদ যেন তার সমস্ত আলো পৃথিবীর বুকে ঢেলে দেয়। রাত আনুমানিক 11টার দিকে কাকা আর আমি একটা নৌকা নিয়ে বের হলাম। কাঠের তৈরি মাছ ধরার ডিঙি নৌকা, সঙ্গে নিলাম মাছ ধরার জাল, টর্চ আর বর্ষা। এক প্রকারের মাছ ধরার যন্ত্র, যেটা বাঁশের আগায় লোহার চিকন ধারালো ফলা বেঁধে মাছের গায়ে গেঁথে দিতে হয় এটা দিয়ে। নৌকা নিয়ে আমরা বিলের মাঝামাঝি এসে পানিতে টর্চ ফেলে খুব আস্তে আস্তে মাছ কষতে লাগলাম। আমি বৈঠা মারছি আর কাকা নৌকার মাথায় এক হাতে টর্চ আর অন্য হাতে বর্ষা নিয়ে স্থিরভাবে পানির দিকে তাক করে রইল। হঠাৎ ঘুপ করে একটা শব্দ, না মাছটা গাঁথতে পারলাম না রে। কাকার কণ্ঠে হাহাকার। তারপর বর্ষাটা পানির উপর তুলে আবার চলতে লাগলাম। আমাদের নৌকার পাশ দিয়ে একটু দূরে বোয়াল মাছ দ্রুত চলে গেলে যেমন পানিতে ঢেউ খেলে, এরকম ঢেউ খেলে যাচ্ছিল। আমি অনেকবার লক্ষ্য করছিলাম কিন্তু কাকাকে বলিনি। হঠাৎ কাকাই আমাকে অবাক করে দিয়ে বলল, নৌকা ওই দিকে ঘোরা, তো মাছ ওই দিকে বেশি নাড়াচাড়া করছে। আমিও নৌকা ঘুরিয়ে ওই দিকে নিয়ে এলাম। আবার খুব করে শব্দ, না আবারও ফসকে গেল। কাকা বলছে মাছের গায়ে গেঁথে যাচ্ছে, কিন্তু বর্ষা উঁচু করলেই মাছ নেই। অবাক হলাম দুজনেই, এরকম তো আগে কখনো ঘটেনি। চাঁদের আলোয় চারপাশ অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। যখন আমরা বর্ষাটা উঁচু করছি, আমাদের পাশ দিয়ে মাছের ঢেউ দ্রুত বেগে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল অনেক দূর পর্যন্ত। আমার একটু ভয় ভয় করছিল, কিন্তু কাকা ছিলেন ভীষণ সাহসী। আমি বললাম, কাকা চলো বাড়ি যাই, আজ আর মাছ ধরবো না। কাকা বলল, এই মাছটা না ধরে যাব না। আমি পানির নিচে 2 বার দেখেছি বিশাল বড় মাছ। একে ধরতে পারলে কাল সবাই আমাদের নাম করবে যে আমরা এত বড় মাছ ধরেছি। কাকাকে বোঝাতে ব্যর্থ হয়ে আমিও আপন মনে নৌকায় বৈঠা মারতে লাগলাম। হঠাৎ কাকা আমাকে আঙ্গুল মুখে চেপে শব্দ করতে নিষেধ করলো। আমিও বৈঠা পানির উপর তুলে ফেললাম। পিন পতন, নীরবতা, নিজের নিঃশ্বাসের শব্দটাও শুনতে পাচ্ছি না। হঠাৎ কাকা বর্ষা পানিতে ছুঁড়ে মারল। কেমন যেন আর্তনাদ শোনা গেল। কাকা খুশিতে আত্মহারা, এবার গেঁথেছি রে। আমার খুব ভয় লাগছিল আর মনে হচ্ছিল, আচ্ছা কাকা কি আর্তনাদ শুনেছে? তারপর কাকা আস্তে আস্তে বর্ষা পানি থেকে টেনে নৌকার উপর তুলল। হঠাৎ জ্যোৎস্নার আলো কোথায় যেন হারিয়ে গেল। পূর্ণিমার উজ্জ্বল চাঁদটার উপর হঠাৎ কোথা থেকে এক খণ্ড মেঘ এসে ভর করলো। চারিদিকে নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেল। আমার আর কাকার চোখ ভয়ে আতঙ্কে বিস্ফোরিত। নৌকার পাটাতনের উপর তখনও গেঁথে রয়েছে 3 বছর বয়সী শিশুটির নিষ্প্রাণ দেহটি। আমি আর কাকা ভয়ে থরথর করে কাঁপছি। কারো মুখে টু শব্দটা পর্যন্ত নেই। হঠাৎ আবার চাঁদের আলো ফিরে এলো। ফ্যাকাশে বর্ণের বাচ্চাটিকে দেখে মনে হচ্ছিল অনেক আগে পানিতে ডুবে মারা গেছে। গায়ে শ্যাওলার প্রলেপ দেখে বোঝাই যাচ্ছিল পানিতে ডুবেছিল 3 বা 4 দিন। কাকার চোখ হঠাৎ গেল শিশুটির পায়ের ওপর। হ্যাঁ, প্রথমবার তো বর্ষাটা মাছের লেজের দিকে লেগেছিল, পরেরটা বুকের দিকে। আশ্চর্য, শিশুটির পা এবং বুকে বর্ষার চিহ্ন। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই কেউ বর্ষা দিয়ে আঘাত করেছে। আরও আশ্চর্য হলাম, শিশুটির শরীর থেকে কোনো রক্ত বের হচ্ছে না, অথচ বর্ষা শরীরের এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে গেছে। আমি নীরবতা ভেঙে কিছুটা সাহস সঞ্চার করে কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা এখন কি করবা? কাকা কোনো উত্তর না দিয়ে শিশুটির পুরো শরীর গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর বলল, চল পাড়ে নিয়ে যাই।
কাকার কথা মতো শিশুটিকে পারে নিয়ে আসলাম। গ্রামের কয়েকজন লোক এবং মসজিদের ইমামকে এনে সেই রাতেই শিশুটিকে দাফন করা হলো কবরস্থানে। উল্লেখ্য যে আমাদের বিল দিয়ে উজানের অনেক গ্রামের পানি বয়ে যায়। ইমাম সাহেব ঘটনা শুনে বলল, নিশ্চয়ই উজানের গ্রামের কোনো শিশু পানিতে ডুবে মারা গেছে এবং লাশ স্রোতে ভেসে এসেছে। কিন্তু মাছের গায়ে বর্ষা গাঁথা আর সেই বর্ষার দাগ কিভাবে শিশুটির গায়ে দেখা গেল, এই বিষয়ে তিনি কোনো উত্তর দিতে পারেননি। এটা আজও আমাদের কাছে রহস্য হয়ে আছে। যাই হোক, তারপর আমি আর আমার কাকা কেউ আর কখনো রাতে মাছ ধরতে যায়নি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। 1998 সালের ঘটনা। বাবা ভীষণ অসুস্থ। চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছি। বহু ডাক্তার দেখিয়েছি, সবারই এক কথা, বেশি দিন বাঁচবে না। তখন আমাদের পাড়ার মসজিদের মুয়াজ্জিন এসে একজন কবিরাজের নাম বললেন, যিনি জিনের মাধ্যমে চিকিৎসা করেন। আমরা কেউই ঝাড়ফুঁকে বিশ্বাস করতাম না, কিন্তু ডাক্তারের কাছ থেকে নিরাশ হয়ে ভাবলাম, যাই হোক শেষ চেষ্টা করে দেখি। ঝাড়ফুঁকে বিশ্বাস না করলেও শেষ মুহূর্তে মানুষ কবিরাজ, ওঝা, তাবিজ কবজ ইত্যাদি শরণাপন্ন হয় দেখে আমরা ওই কবিরাজের কাছে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিলাম। জিনের মাধ্যমে চিকিৎসা, এই সিদ্ধান্তে আমার বড় ভাইয়ের সায় থাকলেও জিনের সামনে যেতে চাচ্ছেন না তিনি। জিনকে তিনি সাংঘাতিক ভয় পায়, তাই আমাকেই যেতে হবে। জিনের ভয় আমার মধ্যেও কিছুটা কাজ করে। কোনোদিন দেখিনি, তারপরেও মনে হয় গহীনে কেন জানি একটা ভয় আছে। ছোটবেলায় মুরব্বীদের কাছ থেকে জিনভূতের গল্প শুনেছিলাম। যাই হোক, একদিন সন্ধ্যায় মুয়াজ্জিন সাহেবের সঙ্গে রওনা দিলাম কুমিল্লার বরুড়া থানার প্রত্যন্ত এক গ্রামে। আশেপাশে 15 থেকে 20 কিলোমিটার এলাকা জুড়ে বিদ্যুৎ নেই। সন্ধ্যার কিছুক্ষণ পর যেন মনে হলো মাঝরাত হয়ে গেছে। মানুষও বেশি একটা বেরোয় না। ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে কিছু বাড়িতে কুপি বা মোমবাতির আলো জ্বলতে দেখা যাচ্ছে। গভীর অন্ধকারে অনুসরণ করতে লাগলাম আমি মুয়াজ্জিন সাহেবকে। অবশেষে কবিরাজের বাড়িতে পৌঁছালাম। উঠানের পাশে একটি ঘরে বসতে বললেন আমাদেরকে। এক কক্ষ বিশিষ্ট, চারিদিকে বাঁশের বেড়া, ওপরে সোনের ছাউনি। বসে আছি আমি চেয়ারে, মাঝখানে একটি বড় টেবিল, তারপর একটা বড় চৌকি। মুয়াজ্জিন সাহেব আমার পাশেই বসেছেন। কিছুক্ষণ পর কবিরাজ এসে চৌকির ওপর বসলেন। মধ্যবয়সী মানুষ, মুখে চাপ দাড়ি, পরনে লুঙ্গি ও সাদা পাঞ্জাবি। টেবিলের মাঝখানে জ্বলছে একটি হারিকেন হালকা আলোতে। কবিরাজ আমাকে সতর্ক করে দিয়ে বললেন, ভয়ের কিছু নেই, কিছুক্ষণের মধ্যেই আসবে জিন। জিনের ফিস 11 টাকা। টেবিলের ওপর রাখলেই জিন টাকাটা নিয়ে যাবে। তবে আর যাই করেন উল্টোপাল্টা প্রশ্ন করবেন না জিনকে। এইটা বলেই কবিরাজ আলো কমিয়ে ঘরের এক কোণে রেখে দিলেন হারিকেন। তারপর বিড়বিড় করে কি যেন জপতে লাগলেন। আমি কিছুটা ভয় পাচ্ছিলাম। হালকা আলোতে সবকিছু পরিষ্কার না দেখা গেলেও আসবাবপত্র, মানুষের অবয়ব স্পষ্ট দেখছিলাম। মনে মনে দোয়া দরুদ পড়ছিলাম। কিছুক্ষণ পর অদ্ভুত কিছু শব্দ করতে লাগলো কবিরাজ। তারপর খেয়াল করলাম আমার পিঠে হালকা ধাক্কা দিয়ে কি যেন একটা ধপাস করে পড়লো টেবিলে। কি পড়লো দেখতে পেলাম না, কিন্তু পড়ার শব্দটা স্পষ্ট শুনলাম। চারিদিকে ভালোভাবে তাকিয়ে কিছুই দেখলাম না। তারপর আমার সঙ্গে কথা বলা শুরু করলো জিন। আমার কাছে মনে হলো কবিরাজি আমার সঙ্গে গলার স্বর পাল্টে কথা বলছেন। জিনকে বাবার অসুস্থতার কথা বললাম। সব শোনার পর জিন বলল, আমাকে তাবিজ করা হয়েছে। কালো গরুর দুধ আর টাকি মাছ দিয়ে এই তাবিজ ছাড়াতে হবে। খরচ 10,000 টাকা। 10,000 টাকা নিয়ে পরের শনিবারে দেখা করতে হবে। কথা শেষ হবার পর 11 টাকা টেবিলের উপর রাখলাম। কি যেন একটা টান দিয়ে টাকাটা নিয়ে গেল। কিছুই বুঝতে পারলাম না। কবিরাজ যেখানে বসে আছেন সেখান থেকে হাত দিয়ে টাকা নেওয়া সম্ভব নয়। আমি বাড়ি গিয়ে বড় ভাইকে সব খুলে জানালাম। তিনি বললেন, এসব ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আমার কাছে ওটা ভণ্ডামি মনে হয়েছে। বুঝলাম কবিরাজের কাছে চিকিৎসার জন্য যাওয়াটা ছিল এক বড় ধরনের বোকামি। এই স্মৃতিগুলো মনে পড়লে আজও খুব হাসি পায়। তবে সরাসরি জিনকে না দেখলেও আজও উদ্ঘাটন করতে পারেনি দুটি রহস্য। এক, আমার পিঠে কে মৃদু ধাক্কা দিয়েছিল। 2 টেবিলের উপর রাখা 11 টাকা আসলেই কে নিয়েছিল। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। 2016 সালের ঘটনা। আমি তখন ক্লাস 9-এ বার্ষিক পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে যাই।
আমার মামার বাড়ি টাঙ্গাইলের বাসাইল থানার একটা গ্রামে। সেখানে একটা নদী আছে, নদীটার নাম বংশাই। এখন মূল ঘটনাতে আসি। আমরা মামাতো খালাতো ভাই বোন মিলে 7 জন, বোন 2টা আর আমার ভাই 5 জন। সবাই মামার বাড়ি বেড়াতে যাই। আমি আর সাগর সমবয়সী, যা করি আমি আর ঐশী একসাথেই করি। শীতের সময় সকালে খেজুর রস খাওয়ার জন্য বাজারে যাই। তখন আমরা দেখি বাজারে অনেক মাছ উঠছে। সাগর জিজ্ঞেস করলো, মাছগুলো কি এ নদীর? জেলে বলল, ঠিকই বলেছেন। তখন থেকে আমাদের মাঝে মাছ ধরার নেশা কাজ করতে শুরু করে। সারাদিন মাছ ধরার জন্য চেষ্টা করলো, সফল হতে পারিনি। সন্ধ্যার সময় আমরা সিদ্ধান্ত নিলাম রাতে মাছ ধরতে যাব। রাতে খাওয়া শেষ করে চুপি চুপি 3 জন 3টা ফসকা নিয়ে চলে গেলাম নদীতে মাছ ধরতে। চাঁদের আলোতে নদীর জল ঝলমল করছিল। আমরা 5 জন মাছ ধরতে লাগলাম। মাছ ধরতে ধরতে কখন রাত 1টা বেজে গেল আমাদের মনেই নেই। হঠাৎ বাতাস শুরু হলো, কিন্তু আশ্চর্য বিষয়, আমরা খেয়াল করলাম শুধু আমাদের চারপাশে বাতাস, আর কোথাও কোনো বাতাস নাই। আমরা খুব একটা নজর দিলাম না, কারণ আমরা 5 জন ছিলাম, তাই আমাদের মধ্যে ভয়টা কাজ করে নাই। নদীর জল খুব কম ছিল, তাই হেঁটে এই পার থেকে ওই পারে যাওয়া যায়। জয় যখন মাছ ধরতে ধরতে মাঝে চলে যায়, হঠাৎ সে পড়ে যায়, কিন্তু আর উঠতে পারে না। ওর মনে হচ্ছে কেউ একজন ওর পাটা শক্ত করে ধরে আছে। অনেক টানাটানি করেও তাকে তুললাম আমরা। সবাই অনেক ভয় পেয়ে গেছি, আর মাছ না ধরে বাড়ির দিকে রওনা হয়। নদীর পাশে ছিল কবরস্থান। দিনের বেলায় কেউ যায় না সেখানে। তো আমরা 5 জন কথা বলতে বলতে কবরস্থানের পাশ দিয়ে বাড়ির দিকে আসতে থাকি। যখন কবরের মাঝখানের দিকে আসছি, কেমন একটা গন্ধ টের পাইলাম, আর অদ্ভুত আওয়াজ আমাদের কানে আসতে লাগলো। গাছগুলোর ডাল মনে হইতাছে কেউ ভেঙে ফেলছে, কিন্তু আশ্চর্য বিষয় হলো কোনো গাছের ডাল ভাঙা ছিল না। কিন্তু আওয়াজ শুনে মনে হইতাছিল গাছের সব ডালপালা ভেঙে ফেলছে। এই সব অদ্ভুত ঘটনা সাক্ষী হব কখনো ভাবিনি আমরা শীতের দিনেও ঘেমে অস্থির হয়ে গেছি। যত জোরে দৌড়াতে চাই, মনে হয় পা দুটো ততই ধীরে ধীরে চলে। লাইটটাও চার্জ প্রায় শেষের দিকে। আমরা আবার নদীর দিকে দৌড় দিলাম। নদীর পাড়ে আসার পর কে যেন আমাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল। আমাকে রেখে ওরা অনেকটা দূরে চলে গেছে। আমি ওদের ডাকতে যাব, কিন্তু আমার মুখ থেকে কোনো কথা বের হয় না। আমি মনে মনে ভেবেই নিছিলাম, আর হয়তো আমি বাঁচতে পারবো না, আমি এখানেই শেষ। জলের মধ্যে থেকে একটা কালো বাচ্চা উঠে আসলো। বাচ্চা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল আর হাসছিল। আমার মনে হলো কেউ যেন আমার পাশে গোসল করছিল। এত রাতে কে গোসল করবে? পিছনে ঘুরে দিকে জলে কেউ নাই, কিন্তু গোসল করার আওয়াজটা তখনও ছিল। আবার বাচ্চার দিকে তাকিয়ে বাচ্চাকে আর খুঁজে পেলাম না। তখন দেখি ওরা আমাকে খুঁজতে খুঁজতে আমার এখানে চলে এসেছে। জয় আমাকে জল থেকে টেনে তুললো। তখন আমি কোনো কথা বলতে পারছিলাম না। তারপর সবাই এক দৌড়ে বাসায় চলে আসি। আমার আর আকাশের খুব জ্বর হয়েছিল। অনেক ডাক্তার দেখেও ভালো না হয়ে আমার স্বাস্থ্য অনেক খারাপের দিকে যাচ্ছিল। আমার দাদু একটা তান্ত্রিক ডেকে আনে, অনেক কিছু করে আমাকে সুস্থ করে তোলে, কিন্তু অবয়বটির জন্য 2টা মুরগি দিতে হয়েছে। তারপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। এই ছিল আমার ঘটনা। লিসেনার্সে ঘটনাটি লিখেছিলেন শুভ্র সরকার। লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনায় চলে যাব। এই ঘটনাটি যিনি লিখেছেন তিনি তার নাম উল্লেখ করেননি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। প্রথম ঘটনাটা হয় ঘরে। আমি ঘুমিয়ে আছি, আমাকে কেউ যেন বলছে, তুমি কি কাজটা ভালো করলা? আমি তো তোমার বন্ধু। ঘুম থেকে উঠে কাউকে দেখি না। কথাটা আম্মাকে বললাম, কিন্তু কেউ কিছু বুঝলাম না। তারপর কিছুদিন কেটে যায়। আরেক রাতে মনে হলো আমাকে কে যেন বলছে, তুমি আজ তোমার বিছানায় ঘুমাবে না, তোমার বিপদ হবে। কি মনে করে যেন আমি অন্য বিছানায় ঘুমাই। সেদিন রাতে আমাদের রান্নাঘরে আগুন লেগে যায়। সবচেয়ে ভয়ের কথা হলো রান্নাঘরটা আমার রুমের পাশে, আর আগুন লেগেছে আমার রুমের পাশেই। আমি অবাক হয়ে গেলাম যে রাতে কে আমাকে ওই কথা বলেছিল। আপাকে বললাম, আপা বললেন এটা জিন, সে আমার বন্ধু হতে চায়। আমি আপাকে বললাম কথাটা আর কাউকে না বলতে। আসার সময় আপা আমাকে বললেন, তোমার শরীর তো এমনিতেই বন্ধ করা, কিন্তু তুমি যদি কাউকে আসার সুযোগ করে দাও তাহলে সে তোমার ক্ষতি করতে পারবে। তবে এ থেকে বাঁচার একটা উপায় আছে। তুমি যদি তোমার হাতে কোনো বন্ধনী রাখো, যেমন ঘড়ি, সুতা, আংটি, ব্রেসলেট, তাহলে সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ তোমার হাতে ওই জিনিসগুলো থাকবে।
আমি চলে আসলাম। তার কয়েক মাস কোনো ঘটনা ঘটে নাই। আমরা বাসা বদল করে আরেক এলাকায় চলে আসি। আসার 1 বছরের মাথায় একদিন আমি কাজে ছিলাম। তখন আমি একা দুপুর 2টা বাজে দেখি একটা মেয়ে পাশের বাসার ছাদের উপর থেকে আমাকে ডাকতেছে। মেয়েটার মুখটা খুব কালো করে বলল, তুমি বাসায় চলে যাও, যত তাড়াতাড়ি পারো। এই বলে মেয়েটা কোথায় যেন চলে গেল। আমি কিছু বলতে পারলাম না। আমার তখন আরও কিছু ঘটনার মাধ্যমে জানা হয়ে গেছে যে সে আমাকে মিথ্যা বলে না। আমি সাথে সাথে কাজ বন্ধ করে বাসায় চলে আসি। আসার পর জানতে পারি আমার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিকালের দিকে খবর আসে আমার বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হন। তার ঠিক 14 দিনের সময় আমার ওই আপা মারা যান। মারা যাওয়ার আগের রাতে আমি আপাকে স্বপ্নে দেখি, কিন্তু আমি বাসায় ছিলাম। তারপরও কোনো এক অজানা কারণে আমাদের মাটি দিতে যাওয়ার সময় দেরি হয়ে যায়। যে জায়গায় মাটি দেওয়া হয় সে জায়গা আমাদের নতুন বাসা থেকে 1 ঘন্টার পথ, কিন্তু সেই পথ আমরা 20 মিনিটে কিভাবে যাই তা আজও আমার কাছে অজানা রয়ে গেছে। তারপর আমরা মাটি দিয়ে চলে আসি। আপা মারা যাওয়ার আগে আম্মাকে কিছু কথা বলে যান। আমি জানি না কি, তারপর থেকে আমাকে একা বিছানায় থাকতে দেওয়া হতো। আগে আমি আমার বড় ভাইয়ের সাথে থাকতাম। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আরেকটা কথা, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক, কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে আজকের ঘটনাগুলো শুনে থাকার জন্য।